বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যানুয়াল কনফারেন্স 2024-এর আজকের এই প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নিটুল গ্রুপের ভাইস চেয়ারম্যান স্যার আব্দুল মারিফ আহমেদ। মঞ্চে উপবিষ্ট আছেন রিবিল এবং টিকিউর যে কন্টিনিউয়াসলি মনিটরিং করছেন টিকিউর হেড আমাদের অপূর্ব কুমার সাহা। আমার পাশে কিছুক্ষণ আগে যিনি বক্তব্য দিলেন মিস্টার রাজীব, যিনি আমাদের রিকল প্ল্যানটা দেখছেন, এবং সামনে সত্যিকার অর্থে আমরা যে চ্যালেঞ্জগুলো নিয়ে থাকি সেই চ্যালেঞ্জে যারা সরাসরি সৈনিক আমার সামনে সবাই উপস্থিত, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই দিনটা আমাদের কাছে অনেক আনন্দের। তার কারণ হলো আমরা এই কার্যক্রমটা শুরু করেছিলাম 2019-এ। আপনারা সবাই জানেন যে 2019-এ আমরা করোনার ভিতরে আক্রান্ত ছিলাম। পুরা বিশ্ব যেখানে স্থগিত ছিল, কোনো কাজকর্মে যেতে পারত না। করোনার ধাবা পুরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আসার উপক্রম হয়েছিল, এবং বাংলাদেশে আসার উপক্রমের আগেই আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের গ্রুপ চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ। চেয়ারম্যান স্যার সম্বন্ধে একটা কথা না বললেই নয়, যে আমার এই দীর্ঘ 30 বছরের কর্মজীবনে আমি যেটা দেখেছি, চেয়ারম্যান স্যার যেটা অনেক দূর থেকে দেখেন, আমরা সেটা কল্পনাও করতে পারি না। আমাদের দুর্ভাগ্য যে শুধু আমরা নিটোল না, আমাদের বাংলাদেশের অনেকেই চেয়ারম্যান স্যারের এই সুদূর প্রসারী চিন্তাভাবনা অনেকেই বুঝতে তাদের অনেক কষ্ট হয়। তার কারণ করোনার সময় কিন্তু চেয়ারম্যান সাহেব যখন শুরু হয় তখনই কিন্তু বাংলাদেশে আসার আগেই চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছিলেন, আমাদের সবাইকে মিটিংয়ে আমরা যারা বোর্ড মেম্বার ছিলাম, এই স্যার ডিরেক্টর সহ ওনার একটা দিক নির্দেশনা ছিল যে করোনা থাবা খুব অচিরেই আমাদের বাংলাদেশে প্রবেশ করবে। তোমরা যারা আছো হয়তো কয়েকদিন পরে তোমাদের কার্যক্রম হয়তো ঘরে বসে করতে হবে, অফিসে আসা হয়তো অনেকের পক্ষেই সম্ভব হবে না, এবং ঘর থেকে বেরোতেও হয়তো অনেক কষ্ট হবে তোমাদের। তোমরা অ্যাটলিস্ট 3 মাসের খাবার ড্রাই ফুড যেগুলো সেগুলো সংগ্রহ করে ঘরে রাখবে, তোদের কারোর জন্য খাওয়ার কষ্টে কেউ যেন মারা না যায়। বিভিন্ন বক্তব্যে লাইভ প্রোগ্রামে চেয়ারম্যান অনেকবার বলেছিল যে করোনা এমন একটা ধাবা, যে ধাবায় যারা আক্রান্ত হবে বাংলাদেশে এমন দেখবে যদি আমরা প্রিপারেশন না নিই, তাহলে রাস্তার উপরে লাশ পড়ে থাকবে, সেই লাশটাকে উঠানোর মতো কোনো লোক পাশে দাঁড়াবে না। এটা চেয়ারম্যান স্যারের বক্তব্য ছিল। লাইভ প্রোগ্রামে চেয়ারম্যান স্যার বলেছিলেন আমাদের গভর্নমেন্টকে ইন্ডিকেট করে যে আমাদের অচিরেই ইনিশিয়েটিভ নেওয়া উচিত, যে করোনার প্রোটেকশনের জন্য আমরা কিভাবে খুব তাড়াতাড়ি ভ্যাকসিনগুলো নিতে পারি, এবং সেই অ্যাডভাইসটা চেয়ারম্যান স্যার অনেক আগে দিয়েছিলেন। এবং করোনার ভিতরে আমাদের অ্যাডভান্স প্রিপারেশন কী কী নিতে হবে সেটাও কিন্তু ওনার লাইভ প্রোগ্রামে বক্তব্য উনি দিয়েছিলেন বিভিন্ন টিভি চ্যানেলে। এবং সেটারই ফলশ্রুতিতে গভর্নমেন্টও অনেকটা ইনিশিয়েটিভ নিয়েছে, এবং এটা সত্য যে এশিয়ার ভিতরে বাংলাদেশই একটা পর্যায়ে ছিল যে আমরা ভ্যাকসিনে মোটামুটি ম্যাক্সিমাম এরিয়া এবং ম্যাক্সিমাম পার্সনকে বাংলাদেশ কভার করেছিল ভ্যাকসিন দিয়ে, যে কারণে বাংলাদেশে মৃত্যুর হার অনেক 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 কম ছিল। আপনারা যারা টিভি এবং বিভিন্ন অনলাইন মেসেজগুলো দেখেন, পার্শ্ববর্তী দেশ যদি বলি আমি ইন্ডিয়াতে করোনায় মারা গিয়েছে এবং এই লাশ দাফন পর্যন্ত করতে পারেনি, এবং যারা হিন্দু যারা তাদের পোড়াতে পারেনি নির্দিষ্ট স্থানে, যে তারা লাশগুলো নিয়ে
বিভিন্ন স্ক্র্যাপ যেখানে রাখে, ময়লা রাখে, এইভাবে বিভিন্ন যা ফেলে দিয়েছে। এবং এমন একটা পর্যায়ে ছিল যেখানে লাশ রাস্তার উপরে মরে পড়েছিল, যেগুলো সরাতেও অনেকে কষ্ট বেগ পেতে হয়েছে। যে দৃশ্যটা আমাদের বাংলাদেশে আমাদের দেখতে হয়নি ইনশাল্লাহ। এবং আমি যেটা মনে করি, আমি নিটল গ্রুপের একজন এমপ্লয়ি হিসেবে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, যেটা একমাত্র সম্ভব হয়েছিল আমাদের চেয়ারম্যান স্যারের এই সুদূরপ্রসারী চিন্তা এবং ভবিষ্যৎ বানের কারণে। এবং আরও খুশি হবেন যে আমাদের নিটল গ্রুপে করোনা আক্রান্ত হয়ে একটি মাত্র লোকও মারা যায়নি। এটা ছিল আমাদের চেয়ারম্যান স্যারের ভবিষ্যৎবাণী, যেটা না বললেই নয়, আমাদের এটা অকপটে স্বীকার করা উচিত। সার্ভিস নিয়ে যদি বলি, সার্ভিসের একটু হিস্টোরি আমাদের ভাইস চেয়ারম্যান স্যারকে বলতে চাই। নিটল গ্রুপের সার্ভিস একটাই ছিল, লাস্টের দিকে যেটা আমার আন্ডারে ছিল, সেটা এখন যেটা পিটিএস নামে আখ্যায়িত, সেই সার্ভিস সেন্টারটাই, সেই সার্ভিসগুলো ছিল লাস্টের দিকে যেটা আমি দেখাশোনা করতাম। করোনার ভিতরে চেয়ারম্যান স্যার বললেন যে সার্ভিসের সাপোর্টগুলো আমরা কাস্টমারকে কিভাবে দিব। অনেক কাস্টমার তো, কিছু কর্পোরেট কাস্টমার, কিছু ক্যাম্প কাস্টমার, তারা গাড়ি পরিচালনা করবে। এদের সাপোর্টগুলো যদি আমরা কিছুভাবে কোনোভাবে না দিতে পারি, আলটিমেটলি আমাদের যে ব্র্যান্ড ইমেজটা আছে, নিটল গ্রুপের যে ইমেজটা আছে, সেটা কিছুটা হলো ক্ষীণ হবে। আমি স্যারকে আশ্বাস করেছিলাম, স্যার সেই রিকন্ডিশন প্ল্যান যখন শুরু করলাম, তখন কাস্টমাররা সেই রিকন্ডিশন গাড়ি নেওয়ার জন্য বেশ উদ্গ্রীব হয়ে যেত। এবং একটা পর্যায়ে কোয়ালিটিটা এত ভালো ছিল যে নতুন গাড়ির সেলসের উপরে প্রচণ্ডভাবে প্রেশার চলে আসে। এবং ওই টাইমে আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যার তখন টেক ওভার করেন সেলসের পার্টটা। তো টাটার থেকে স্যারকে অনেক রিকোয়েস্ট করা হলো যে তোমার রিকন্ডিশন বন্ধ করে দিই। এবং শুনে খুশি হবেন যে আমরা যখন রিকন্ডিশন প্ল্যানটা শুরু করেছিলাম ঢাকায়, এবং এটা যখন টাটার থেকে লোক আমাদের রিকন্ডিশন প্ল্যানটা যখন দেখলো, তখন এটা দেখে যে তারা শ্রীলঙ্কায় তাদের প্রথম আরেকটা রিকন্ডিশন প্ল্যান তারাই শুরু করলো আমাদেরটা দেখে। অতএব আপনারা যারা আজকে রিকন্ডিশনের সঙ্গে জড়িত আছেন, আপনাদের সুদূর প্রসারী ভাগ্যটা জাস্ট আমি একটু সংক্ষিপ্তভাবে বর্ণনা করলাম। যেটা বলছিলাম, সার্ভিসের পার্টটা কিভাবে হলো, পরবর্তী চেয়ারম্যান স্যার আমাকে বললেন যে সার্ভিস যেহেতু আলাদা একটা করলা রিবিল্ড সার্ভিস, তো রেগুলার সার্ভিসটাকে তুমি আলাদা করে এটা আরেকজনকে দায়িত্ব দিয়ে দাও, যেটা আমাদের সাজ্জাদ সাহেব এবং জিলান স্যার দেখছেন। সেটার নামকরণ করা হলো পিটিএস, পিওর টাটা সার্ভিস সেন্টার। এবং আমাদের আজকে যেটা যে কার্যক্রম এবং যার অনুষ্ঠান আজকে আমরা করছি, সেটা হচ্ছে রিবিল্ড এবং টিকু সার্ভিস। রিবিল্ডটা নিয়ে আমরা প্রথম শুরু করি, এস রিবিল্ড, যেটা আমাদের অপূর্ব ভাই কিছুক্ষণ আগে বললেন। আমাদের কার্যক্রম শুরু হয় এস রিবিল্ড নিয়ে। তখন চেয়ারম্যান স্যারের স্বপ্ন ছিল যে এস রিবিল্ডটা করবো, এমনভাবেই করব যে রিবিল্ড এমন গাড়ি হবে যেটা বাংলাদেশে টাটা রিকন্ডিশন ভেহিকেল হিসেবে জন্য আমরা এটা মার্কেট করতে পারি। সেটা চেয়ারম্যান স্যারের ডিমান্ড ছিল যে বাংলাদেশে যদি টয়োটা গাড়ি, রিকন্ডিশন গাড়ি মানুষ কিনতে পারে এবং নির্দ্বিধায় চলতে পারে, কেন টাটা গাড়ি, রিকন্ডিশন গাড়ি বাংলাদেশে কেন চলবে না? স্যারের সেটা স্বপ্ন ছিল। আমরা চেষ্টা করছি সেটা বাস্তবায়িত করার জন্য। এবং আল্লাহর রহমতে আমরা এসডিবির গাড়ি করে বাংলাদেশের কাস্টমারের কাছে এটা প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশেও রিকন্ডিশন টাটা গাড়ি বিক্রি হয় এবং কাস্টমার সেটা পারচেস করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এবং যার প্রমাণ আপনারা এখন পাচ্ছেন যে নতুন গাড়ির সেল যদি 500 হয়, আমাদের টিকিউ এবং রিবিল গাড়ির অলমোস্ট সেটা ডাবলের থেকে বেশি হচ্ছে। তার একটা মাত্র কারণ হলো
তার একটা মাত্র কারণ হচ্ছে আমরা যারা এই কার্যক্রমের সাথে সরাসরি জড়িত আছি, আমাদের সততা, নিষ্ঠা এবং ফুল কনসেন্ট্রেশন অন দ্য কোয়ালিটি ভেহিকেল, এইটার কারণেই আলটিমেটলি আমরা এই নামটা অক্ষুণ্ণ রাখতে পেরেছি এবং বাংলাদেশে রিকন্ডিশন টাটা গাড়ির মার্কেটটাকে এস্টাবলিশ করতে পেরেছি। ছোট্ট ইতিহাস বললাম, রিক্রিয়েশন প্রোগ্রাম করলাম কক্সবাজারে। আমরা সবাই ভাগ্যবান যে আমাদের এই প্রথম প্রোগ্রামেই আমরা আমাদের সঙ্গে আমাদের ভবিষ্যৎ বর্তমান লিডার আমাদের ভাইস চেয়ারম্যান স্যারকে পেয়েছি। এই জন্য আমরা সবাই আনন্দিত এবং আনন্দের সাথে আমি সবাইকে রিকোয়েস্ট করবো বড় করে একটা তালি দেওয়া। এই ইভি গাড়ি নিয়ে আমাদের ভাইস চেয়ারম্যান স্যারের নতুন স্বপ্ন যে বাংলাদেশে টাটা রিকন্ডিশন গাড়ি নিয়ে পুরো সবাই করে ফেলব এবং কাস্টমারকে অ্যাকসেপ্ট করবো যে তারা যেন এই গাড়িগুলো কিনে তারা উপকৃত হয় এবং আমাদের ভিতরের ব্র্যান্ড ইমেজটা যেন কন্টিনিউয়াসলি থাকে। স্যারের এই সফলটা অবশ্যই আমরা বাস্তবায়িত করব এবং তোমরা যারা সামনে আছো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট যে তোমরা যে যার স্থান থেকে বিগত দিনেও করেছো। আই এম ভেরি হ্যাপি যে গতবার তোমরা যথেষ্ট পারফরমেন্স দেখিয়েছো এবং কোয়ালিটিটাও তোমরা ইনশিওর করার চেষ্টা করেছো এবং ভবিষ্যতেও তোমরা যে যার স্থান থেকে চেষ্টা করবা যে তোমরা প্রতিটা সৈনিক তোমাদের মনের ভিতরে থাকা উচিত যে আমার হাতে যে রিকন্ডিশন টাটা গাড়ি বেরোচ্ছে সেটা কিন্তু তোমার হাতেই বেরোচ্ছে, তুমিই করছো, তুমিই রিভিউ করছো। অর্থাৎ তোমার সুনামটা যেন অপূর্ণ না হয়। তোমাদের কনসেন্ট্রেশন যত ভালো থাকবে, ইনক্রিজ দ্য কোয়ালিটি অফ রিভিউ অ্যাক্টিভিটি, ততই আমাদের ব্র্যান্ড ইমেজটা কিন্তু মার্কেটে আস্তে ছড়িয়ে যাবে। চেয়ারম্যান স্যার বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে চেয়ারম্যান স্যার নিজেও অনেক সময় চ্যালেঞ্জ নিয়ে বসে। আমাদের প্রেজেন্টেশনে আমাদের রাজীব সাহেব এবং অপূর্ব সাহেব একটা প্রজেক্ট নিয়ে বলেছে যদি আমি এসের রিকন্ডিশন প্ল্যান নিয়ে বলি, এটাও কিন্তু স্যারের একটা চ্যালেঞ্জ ছিল এবং এই চ্যালেঞ্জটা কিন্তু টাটা মোটরসের সাথে অনেকদিন যাবতীয় ছিল। তো স্যার চেষ্টা করেছিল টাটার সাথে জয়েন্টলি একটা রিকন্ডিশন প্ল্যান বাংলাদেশে করার জন্য। বাট টাটা মোটরস যে টার্মস এন্ড কন্ডিশন যেটা দিয়েছিল সেই টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে আলটিমেটলি আমরা আসলে লাগাতে পারিনি। পরে চেয়ারম্যান স্যার নিজেই বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু আমার টার্মসে আমাকে বিজনেস না করার জন্য তোমাদের কাছ থেকে যথেষ্ট সাপোর্ট যেহেতু আমরা পাচ্ছি না, তাহলে আমরা এটা জয়েন্টলি আর করতে যাবো না। উনি সাইলেন্ট হয়ে আমাদের আরেকজন এক্সপার্ট ছিল ইন্ডিয়ান, ওনাকে নিয়ে এসে আমার সঙ্গে টাই আপ করে দিলেন যে আমি এসে ইঞ্জিন রিকন্ডিশন প্ল্যান করবো। সবাই দয়া করে বসে পড়ুন। যেটা বলা যায় যে আমাদের গাড়ির যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি অ্যাজ নিউ কন্ডিশন গাড়ির মতো করার জন্য। সারা বাংলাদেশের ভিতরে আরবিসি টুঙ্গি 27 থেকে সর্বোচ্চ পরিমাণ রিবিল গাড়ি আমরা অ্যাচিভমেন্ট করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতেও আমাদের ছাত্রের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন গাড়ি যেন টুঙ্গি 27 থেকে উপহার দিতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق আজকের প্রধান অতিথি আমাদের সবার প্রিয় মাননীয় অনারেবল ভাইস চেয়ারম্যান স্যার, মঞ্চে আরও উপস্থিত আমাদের অনারেবল টেকনিক্যাল ডিরেক্টর স্যার এবং আমাদের সেন্ট্রাল টিমের সকল সদস্যবৃন্দ, আমাদের সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন ওয়ার্কশপ ম্যানেজার, পার্টস ম্যানেজার এবং সকল মেকানিক সবাইকে আজকের অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ডিপার্টমেন্টের পরিচালনায় আমরা যে পাস টিম হিসেবে কাজ করছি। তো আমাদের রিবিল্ড গাড়িতে কাজ করতে আমাদের যে সাপোর্টটা প্রয়োজন হয় তা হলো যে পার্টসের এমনই ক্রাইসিস হয় যেটা আমরা মুহূর্তে তা অনুভব করি। আমাদের যত টার্গেট, আমাদের যত অ্যাচিভমেন্ট, এর বেশিরভাগই নির্ভর করে আমাদের পার্টসের সাপোর্টের উপর। তো আমরা ডে বাই ডে চেষ্টা করে যাচ্ছি। আমি যদি একটু প্রিভিয়াস হিস্টোরি অল্প সময়ে বলতে চাই, সেটা হলো যে আমরা যখন রিবিল্ড নতুনভাবে শুরু করি আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় এবং আমাদের অনারেবল ডিরেক্টর স্যারের নেতৃত্বে, তখন আমাদের সেট আপ বলতে খুব একটা ভালো কিছুই ছিল না। যেমন আমাদের ওয়ার্কশপ খুব একটা সেট আপ ছিল না, আমাদের স্টোর ছিল না, পার্টস রাখার পর্যাপ্ত জায়গা ছিল না, ওয়েল ট্রেন ম্যান পাওয়ার ছিল না। তেমন আমরা বিভিন্ন ক্রাইসিস মুহূর্তের ভিতর দিয়ে আস্তে আস্তে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় এবং আমাদের ডিরেক্টর স্যারের সুযোগ্য নেতৃত্বে আমরা এই সময়ে একটি পরিপূর্ণ সকল ডিপার্টমেন্টের যা যা প্রয়োজন মোটামুটি আল্লাহর রহমতে এখন আমরা ফুলফিল অবস্থায় কাজ করছি। যেমন আমাদের শুরুতে আমাদের স্টোরের স্পেস ছিল না, স্টোরের জায়গা ছিল না। তো আমাদের চেয়ারম্যান স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার এবং ডিরেক্টর স্যার আমাদেরকে স্টোরের জায়গা করে দিয়েছেন যে আমরা এত কোটি কোটি টাকার পার্টসগুলি কিনছি, এগুলার প্রপার সিকিউর রাখার জন্যে আমরা এখন সুন্দরভাবে ওয়্যারহাউসগুলি মেনটেন করছি। তারপর আমাদের প্রবলেম ছিল যে আমাদের ওয়েল ট্রেন ম্যান পাওয়ার ছিল না। আমাদের যে এই যে পার্টসের যে একটা ট্রানজ্যাকশন, এখানে অনেক টাকা পয়সা লেনদেন হয়। এই পার্টসগুলি কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে, তো এটার প্রপারলি রেকর্ড রাখার জন্য আমাদের ওয়েল ট্রেন ম্যান পাওয়ারের একটা প্রবলেম ছিল। তো আল্লাহর রহমতে আমাদের ডিরেক্টর স্যারের সুযোগ্য নেতৃত্বে এবং ওনার সরাসরি তত্ত্বাবধানে আমরা এখন আমাদের সবগুলো ওয়ার্কশপে প্রপারলি আমরা ম্যান পাওয়ার, কম্পিউটার থেকে শুরু করে আমরা এভরিথিং ফুলফিল আছে। তো আমাদের এখন যে বড় চ্যালেঞ্জ সেটা হলো আমরা আমাদের ওয়ার্কশপে যে টার্গেটগুলি দিচ্ছে এটা সাপোর্ট দেওয়ার জন্য পার্টসের একটা বড় ক্রাইসিস আমরা ফিল করছি। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কমপ্লেন আসে যে আমার পার্টস না থাকার কারণে আমি গাড়িটা রেডি করতে পারছি না কিংবা আমার অ্যাচিভমেন্ট হচ্ছে না। তো এটা একটা আমাদের বড় একটা প্রবলেম। স্যারেরা অবগত আছেন যে এই দেখা যাচ্ছে আমি পার্টস যদি দিই তাহলে হয় তারা টিজিপিতে ডিমান্ড করতেছে, আবার টিজিপি দিলে লোকালি একটা ব্যাপার স্যাপার থাকে এখানে। তো পার্টসের একটা বড় মার্কেটও ক্রাইসিস আছে। আমরা আমার টিম সহ যারা আছেন সবাইকে আমাকে সাপোর্ট করছেন যেন আমরা পার্টসগুলি প্রপার টাইমে আমাদের ওয়ার্কশপে সাপোর্ট দিতে পারি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আগের যে অনেক ফুলফিল আছি, তো ভবিষ্যতেও থাকবো। তো আমরা
স্যারের সুপরামর্শ অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা আমাদের আরবিসি এবং পিকিউ, আরবিসি মানে রিভিউ সার্ভিস সেন্টার যেটা, এবং পিকিউ যেটা কাজ কোয়ালিটি যেটা নিয়ে সবাই জানে, এদের সম্মিলিত যে প্রোগ্রাম, এটাই আমাদের ফার্স্ট প্রোগ্রাম। এবং আমরা সৌভাগ্যবান যে আমাদের এই প্রোগ্রামে আমাদের ভাইস চ্যান্সেলর নিজে উপস্থিত, এবং আমাদের ভবিষ্যৎ যে কর্ণধার হতে যাচ্ছে সেই আয়াত আমাদের সঙ্গে। আমরা আয়াতের জন্য ছোট্ট একটা গিফট দিয়ে ওনাকে বড় করতে যাচ্ছি। তোমরা খুশি তো? স্যার আলহামদুলিল্লাহ। আপনারা করতালির মাধ্যমে আয়েস্তাকে বরণ করে নেবেন। ওয়েলকাম।
লুটপাট স্যারের সব বিষয়ই পরিচালনা আছে, বোঝা যাইতেছে। থ্যাংক ইউ।
আমাদের স্যারের একটা গান ছিল, যদিও দুষ্টু গোপালটা হয়ে গেছে, এটা কি আবার হবে? যেটা হয়ে গেছে শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা হিন্দি গান, যেটা নাচের গান হয়, হিন্দি 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 সং। লুটপাট আর এই গানের সঙ্গে নাচ 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 কি গান আছে না? এটা সবাই নাচছে চলে যাবে। স্যারের সব বিষয়ে পরিচালনা আছে, বোঝা যাইতেছে। থ্যাংক ইউ। যখন এই গানটা হবে উঠে আসতে হবে, এটা বলতেছে ডিস্কো মে जब ये गाना बजेगा और सब लोग आना पड़ेगा, लुंगी को उठाना पड़ेगा, ऐसे करके दिखाना पड़ेगा, रजनी फैंस don't miss that, हमसे रजनी फैंस लगेगा, don't miss that, 1 2 3 go, Boogie dance, boogie dance, boogie dance, boogie dance, boogie dance, boogie dance, boogie dance. হবে হবে কফি হবে বানাইলো মোরে বৈরাগী আমি দয়া করলাম কাশি গো গেলাম গহয়া গেলাম গো আমি গহয়া গেলাম কাশি গো গেলাম সঙ্গে নাই মোর বৈরাগী সঙ্গে নাই মোর বৈরাগী চাঁদের লাউ বানাইলো মোরে বৈরাগী চাঁদের লাউ বানাইলো মোরে বৈরাগী চাঁদের নিয়ে আসেন ভিডিও নিয়ে আসেন এটা নিয়ে আসে পাঠায় দেন প্যাকেট করে নিয়ে যাও বার দিন কাটাইতাম
গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারিগার বাউল গান আনন্দের তুফান জারিগার বাউল গান আনন্দের তুফান মিলিয়া বাউল গানের মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউল গানের মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম কাজির গান গাইতো রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম লোক তো নামাজে গেছে জাকের গান গাইতো রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম কে হবে মেম্বার কে হবে গাম সরকার কে হবে মেম্বার কে হবে গাম সরকার আমরা কি তার খবর লইতাম আমরা কি তার খবর রাখিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গান হইতো আমরা যাইতাম গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারিগার বাউল গান আমাদের তুফান ইলিয়া বাউল গানের মুর্শিদ গাইতাম আমরা ইলিয়া বাউল গানের গাইতাম কাজীর গান গাইতো